নমস্কার, ওয়েলকাম টু উজ্জ্বলার্স। আশা করি সবাই ভালো আছো। আমরা ইংরেজি গ্রামারের আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা ইংরেজি গ্রামারের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি শেখার একটা পণ নিয়েছি এবং আমরা চেষ্টা করছি যাতে ইংরেজি গ্রামার ধাপে ধাপে শেখা যায়। এর আগের পর্বে আমরা ওয়ার্ড সম্পর্কে জেনেছি, ভাওয়েল, কনসোনেন্ট এবং লেটার সম্পর্কে জেনেছি। আজকে আমরা যে বাকি অংশটুকু যেটা ওয়ার্ডের মধ্যে শেখা হয়নি তার মধ্যে আছে সেমি ভাওয়েল। সেই সেমি ভাওয়েল সম্পর্কে জানব এবং সিলেবল সম্পর্কে আমরা জানব। সিলেবল এবং সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল সাধারণত ডব্লিউ এবং ওয়াই, ইংরেজির কনসোনেন্টের মধ্যে যেটা রয়েছে ডব্লিউ এবং ওয়াই, এই দুটো শব্দ আমরা কনসোনেন্ট হিসেবে বললেও এটি কখনো কখনো ভাওয়েলের মতো আচরণ করে। কিভাবে আচরণ করে? যখন শব্দের শুরুতে বসে, যেমন ইয়েস কিংবা ওয়েট, এরা যখন শব্দের শুরুতে বসছে তখন কিন্তু এরা কনসোনেন্টের মতো আচরণ করছে। এবং যখন শব্দের মাঝে বা শেষে বসে, যেমন ক্রাই, ই বা আই টাইপের উচ্চারণ হচ্ছে, ক্রাই ভাওয়েল উচ্চারণ হচ্ছে, তো সেই সময় সেটাকে আমরা ভাওয়েল হিসেবে পাচ্ছি। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে কনসোনেন্টও নয়, আবার সম্পূর্ণভাবে ভাওয়েলও নয়, তাই এটাকে অর্ধস্বর বা সেমি ভাওয়েল আমরা বলে থাকি। আশা করি সেমি ভাওয়েল সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা জানছি সিলেবল সম্পর্কে। সিলেবল আসলে কোন জিনিস? সিলেবল হচ্ছে আমরা একসঙ্গে বা একটানা যদি কোনো উচ্চারণ করতে পারি, যতদূর উচ্চারণ করতে পারি সেটা হচ্ছে একটা সিলেবল। যদি আমরা উদাহরণ হিসেবে বলি ক্যাট, তাহলে আমরা একসঙ্গে উচ্চারণ করতে পারলাম। যদি আমরা মোবাইল বলি তাহলে মোবাইল, তাহলে মো বলে কিন্তু থামতে হচ্ছে, তারপরে বাইল, দুটো পার্টে আসছে। আবার যদি বলি আমরা কম্পিউটার, তাহলে কম্পিউটার, এভাবে আমরা তিনবার মানে থেমে যাচ্ছি, তিনবার থামতে হচ্ছে আমাদেরকে। যদি আমরা ক্যাট বলি তো ক্যাটের মাঝখানে তো কোথাও থামা যায় না, ট এরকমভাবে বলি না তো, বা তারপরে টটাকে তো অ বলে উচ্চারণ করতে হবে। তো সে কারণে আমরা এক টানা যতটুকু উচ্চারণ করতে পারি সেটাই একটা সিলেবল। এবং সেই সিলেবলের মধ্যে হচ্ছে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল এবং পলিসিলেবল। মনোসিলেবল কোনটা? মনো মানে হলো এক, ডাই মানে হলো দুই, ট্রাই মানে হলো তিন এবং পলি মানে হলো তিনের বেশি। অর্থাৎ তিনের বেশি চার হতে পারে, পাঁচ হতে পারে বা যা কিছু হতে পারে, সেটাকে আমরা পলিসিলেবলে ধরি। এবার আমরা মনোসিলেবল কিভাবে? এখানে হচ্ছে ক্যাট, আমরা একসঙ্গে উচ্চারণ করতে পারছি র্যাট, মাঝখানে কোথাও থামছি না। ব্যাট, আমরা মাঝখানে কিন্তু কোথাও থামলাম না। ক্যাট, র্যাট, ব্যাট, এগুলো কিন্তু আমরা এক টানা উচ্চারণ করতে পারলাম, একটা সিলেবল রয়েছে, সে কারণে এটাকে আমরা বলছি মনোসিলেবল। ডাইসিলেবল কিভাবে? যখন আমরা দেখতে পাই যে দুটো করে সিলেবল আছে। মাদার যদি আমরা বলি মাদার, আমরা কিন্তু থামতে পাচ্ছি, মাদার, তাহলে মাদার। বেবি, বেবি, দুটো, বেবি। তারপর হচ্ছে ডক্টর, দুটো পার্টে, তাহলে ডক্টর। তারপর যেটা রয়েছে ট্রাইসিলেবল হচ্ছে তিনটে পার্টে যাবে বা তিনটে সিলেবল হবে, সেই ধরনের শব্দগুলোকে আমরা বা সেই ধরনের সিলেবলকে আমরা ট্রাইসিলেবল বলি। সেটা কীরকম? স্যাটারডে, যদি আমরা একটু সহজভাবে উচ্চারণ করি স্যাটারডে, তাহলে স্যাটারডে। বিউটিফুল, তিনটে। কোম্পানি, তাহলে কোম্পানি, এই যে তিনটে সিলেবল হলো। এরপর আসি পলিসিলেবল হতে তিনের বেশি হবে, চার হতে পারে, পাঁচ হতে পারে, ছয় হতে পারে। আমরা প্রত্যেকটা শব্দে দেখব যে তার বেশি সিলেবল রয়েছে। এক্সামিনেশন, তাহলে এক্সামিনেশন, এতগুলো। এক্সামিনেশন বা এক্সামিনেশন, এভাবে। এটাকে যদি আমরা একটা ধরি এক্সামিনেশন। কম্প্যারেটিভ, তাহলে কম্প্যারেটিভ, চারটে সিলেবল হলো। তারপর রয়েছে ইউনিভার্সিটি, এতগুলো। ইউনিভার্সিটি, পাঁচটা, ইউনিভার্সিটি। তাহলে অতএব আমরা জানলাম যে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল এবং পলিসিলেবল, এই যে চারটে সিলেবল আছে, সিলেবল আমরা কোথায়
ব্যবহার করি বা কিভাবে আমাদের উপকার করে। আমরা যখন কোনো শব্দ উচ্চারণ করি, আমাদের যদি সিলেবল মানে জানা থাকে, তাহলে আমরা বানান ভালো করে লিখতে পারি, বানান খুব সুন্দর করে লিখতে পারি। বাচ্চারা যখন শিখবে তখন তারা এভাবে পড়তে পারে বিউটিফুল, তাহলে BEAU বিউ, TIT ফুল, FUL ফুল, এভাবে তারা সহজেই বানান করতে পারে। এর আগের পর্বে আমরা জেনেছিলাম যে ওয়ার্ড কাকে বলে। এই পর্বে আমরা জেনে নিই যে সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স কাকে বলে? যখন কয়েকটি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করবে। কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করবে, তখন কিন্তু আমরা তাকে একটা সেন্টেন্স বা বাক্য বলবো। যতক্ষণ না অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করছে, তখন কিন্তু সেটা সেন্টেন্স নয়। আবার একটা ওয়ার্ডেও আমরা শব্দ আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি এবং অর্থপূর্ণভাবে। সেটা কীভাবে? গো মানে যাও, তাহলে সেটা কিন্তু একটা সেন্টেন্স হিসেবেই ধরবো। এটি একটা পার্টস অফ স্পিচের ভার্ব, কিন্তু সেটিকে একটা সেন্টেন্স হিসেবেও আমরা ধরবো। তাহলে সেন্টেন্স কাকে বলছি? না, কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করছে। যদি আমি বলি যে আই স্কুল গো, মানে আই মানে আমি, স্কুল মানে স্কুল বা বিদ্যালয়, গো মানে যাই, তাহলে আই গো স্কুল, আই স্কুল গো, আমি স্কুলে যাই, এটা কিন্তু কোনো সেন্টেন্স নয়। ইংরেজিতে প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপরে ভার্ব বা ক্রিয়া, তারপরে অবজেক্ট বা কর্ম ব্যবহার করা হয়। সেটা আমরা পরবর্তী পার্টে জানবো। তবে এখন আমরা শুধুমাত্র একটা সেন্টেন্সের একটা ধারণা আমরা পাবো যে সেন্টেন্স শুধু পাশাপাশি বসালে হবে না, সঠিকভাবে বসাতে হবে এবং অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করতে হবে, তখন কিন্তু তাকে সেন্টেন্স বলা হবে। আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, এটা হচ্ছে কিন্তু সেন্টেন্স। কিন্তু আই স্কুল গো, এটা কিন্তু সেন্টেন্স বা বাক্য নয়। একটা সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়? একটা সাবজেক্ট আগে থাকে, তারপরে ভার্ব বা ক্রিয়া, এবং তারপরে আমরা অবজেক্টটিকে বসাই। যেরকম আমি যদি বাংলায় লিখি এরকমভাবে যে আমি বিদ্যালয়ে যাই, আমি বিদ্যালয়ে যাই, বাংলার ক্ষেত্রে এটাই কিন্তু হচ্ছে সাবজেক্ট বা কর্তা, এবং যাই হচ্ছে ভার্ব বা ক্রিয়া, ভি লিখলাম, ভি বা ক্রিয়া, এখানে হচ্ছে কর্ম। তাহলে বাংলার ক্ষেত্রে আমরা যখন লিখি অবজেক্ট, বাংলার ক্ষেত্রে আমরা যখন লিখি তখন কী হচ্ছে? কর্তা কর্ম ক্রিয়া। কিন্তু যখন আমরা ইংরেজিতে লিখতে যাব তখন কিন্তু কর্তা ক্রিয়া কর্ম যাবে। তখন আমরা সাজিয়ে নেব যে আমি যাই বিদ্যালয়ে, তাহলে আই গো, তাহলে স্কুল লিখলে হবে না, তার একটা প্রেপোজিশন বসাতে হয়, টু স্কুল, মানে বিদ্যালয়ের দিকে যাই, যেদিকে যাচ্ছি তার আগে টু বসাচ্ছি, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। এভাবেই কিন্তু আমরা একটা সেন্টেন্স গঠন করি। এবার এই যে সেন্টেন্সটা গঠন হলো বা এই যে সেন্টেন্সটা তৈরি হলো, কিছু না কিছু শব্দ দিয়ে তো তৈরি হলো। সেই শব্দগুলো এক একটা পার্ট অফ স্পিচ, আমাদের কথা বলার একটা অংশ। আমরা যে কথা বলছি, বিভিন্ন শব্দ মিলিয়ে আমরা কথা বলছি, সেই শব্দগুলো একসঙ্গে মিশে একটা কিন্তু সেন্টেন্স বা বাক্য তৈরি করছে। তো সেই যে বাক্যটা তৈরি হচ্ছে কিছু শব্দকে দিয়ে, সেই শব্দগুলো আমরা পার্ট অফ স্পিচের বা পার্টস অফ স্পিচের, পার্টস বলছি মানে প্লুরাল নাম্বার, মানে স্পিচের অংশগুলিকে, সেই অংশগুলির কোনো না কোনো পার্টে আমরা এগুলোকে রাখি। সেগুলোর মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো রয়েছে। আমরা সেই সম্পর্কে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই অবধি আমরা সিলেবল সম্পর্কে জানলাম, সেন্টেন্স সম্পর্কে সাময়িক একটা ধারণা পেলাম, এবং আমরা সেমি ভাওয়েল সম্পর্কে জানলাম। এর পরবর্তী ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো এবং আমার সঙ্গে থেকো, তাহলে আমরা ধীরে ধীরে ইংরেজিটা খুব ভালোভাবে শিখতে পারবো। ধন্যবাদ।